হ্যালো ফ্রেন্ডস, অ্যারো টু সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্র্যাক আইসিডিএস, যে বইটার ম্যাথগুলো আমি করাচ্ছিলাম, মডেল প্র্যাকটিস সেট। সেই মডেল প্র্যাকটিস সেট আজকে 2 আমরা সলভ করব। কিছু অঙ্ক 2 এর 1 to 7 পর্যন্ত আমি আজকে তোমাদের করে দেখাবো। এবং আজকে কিছু অঙ্ক আমি কিছুটা করে এনেছি, না হলে অনেকটা সময় ওয়েস্ট হয়। তো 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আজকে করব, আর নেক্সট আর একটা ভিডিওতে 8 to 15 পর্যন্ত করে দেবো। তো আজকে 7টা তো আছে, তার সাথে আর একটা অঙ্ক আছে যেটা আমি লাস্ট যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম সেখানে একজন কমেন্ট সেকশন অঙ্কটা দিয়েছে। অ্যাকচুয়ালি আমি অঙ্কটা কথা ভুলে গেছিলাম, অনেকদিন আগে দিয়েছে। তো অঙ্কটা কিন্তু খুব ভালো, যে দিয়েছে ভীষণ ভালো অঙ্ক দিয়েছে, তোমরা অঙ্কটা অবশ্যই দেখো। তো দেখো, In examination, প্রথম অঙ্ক, in examination the average marks obtained by John in English, math, Hindi and drawing were 50. মানে জন বলে একজন রয়েছে, তার কোনো একটা পরীক্ষাতে, এখানে দেখো প্রথমে দেখো 4টে সাবজেক্ট আছে, তো এই 4টে সাবজেক্টে সে গড়ে পেয়েছে 50। আর কি বলেছে, হিজ অ্যাভারেজ মার্কস ইন ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ক্রাফট ওয়ার 70। মানে বাদবাকি যে 4টে সাবজেক্ট রয়েছে, এখানেও দেখো দুবার ম্যাথ এখানে বলেছে, টুইস্টটা এখানে 4টে সাবজেক্ট রয়েছে, এখানেও 4টে সাবজেক্টে বলে দিয়েছে গড়ে 70, বাট এখানেও ম্যাথ 2 টাইমস ম্যাথ এসছে। বাট সাবজেক্টগুলো যদি ইন্ডিভিজুয়াল কাউন্ট করো তাহলে সেটা হবে 7টা সাবজেক্ট, বাট এখানে 4, টোটাল 8টা দেখা যাচ্ছে। ইফ দ্য অ্যাভারেজ মার্কস ইন অল 7 সাবজেক্ট, ঠিক আছে, 7 রয়েছে, 58, হি স্কোর ইন ম্যাথ ওয়াজ, মানে তার ইন্ডিভিজুয়ালি ম্যাথে স্কোর কত। তা যেহেতু অ্যাভারেজের সময় আমরা কী করি, যতগুলো সংখ্যার বলা হয় অ্যাভারেজ, সেটার সাথে আমরা মাল্টিপল করে দিই, তাহলেই হয়ে যায়। তাহলে এখানে 4টে সাবজেক্ট রয়েছে, তাহলে অ্যাভারেজ নম্বরের সাথে সেটা মাল্টিপল করে দিলে আমাদের মোট নম্বর পেয়ে যাবো, সেটা হচ্ছে 200। নেক্সট দেখো, এখানেও আমি যা যা বলেছি, এখানে যেরম বলেছি ঠিক পরপর লিখেছি। সোশ্যাল স্টাডিজকে একটু শর্টে লিখে দিয়েছি, ইংলিশ পুরো লেখা ছিল, আমি শর্টে লিখেছি এগুলো। তো এখানেও দেখো 4টে রয়েছে, 70 হয়েছে, তাহলে সেখান থেকে আমাদের হয়ে যাবে 280, ঠিক আছে। এইবার 7টা বিষয়ে যে প্রাপ্ত নম্বর, সেখানেও দেখা অ্যাভারেজের মার্কস কত বলে দিয়েছে, 58। তো সেখানেও আমি মাল্টিপল করে নিয়েছি 7 দিয়ে, তাহলে আমাদের 7টা বিষয়ে মোট নাম্বার পাওয়া গেল। এবার দেখো, দুবার যেহেতু ম্যাথ রয়েছে, তাহলে এই দুটো যদি যোগ করে আমি এটা থেকে মাইনাস করে দিয়েছি, তাহলে ম্যাথ যেহেতু দুবার, তাহলে যেটা পড়ে থাকবে সেটা ম্যাথেরই নাম্বার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। অ্যাকচুয়ালি অঙ্কগুলো ভীষণ সহজ। এই মানে মডেল সেট 1-এর থেকে মডেল 2টা সহজ, 8-এর পর থেকে দেখলাম একটু টাফ রয়েছে, আর কোশ্চেন নাম্বার 7টা একটু অন্যরকম, ওটা কিন্তু অবশ্যই মিস করবে না ওটা। তো এখানে দেখো, এইচসিএফ অফ 2 নাম্বার, দুটো নাম্বারের এইচসিএফ মানে হচ্ছে গসাগু, যেটা তোমরা বলো। তো গসাগু হচ্ছে 7, আর এলসিএম লিস্ট কমন মাল্টিপল, এটা মানে হচ্ছে লসাগু 210, মানে গসাগু 7, লসাগু হচ্ছে 210। এখানে বলে দিয়েছি একটা সংখ্যা হচ্ছে 35, আর একটা সংখ্যা কত বের করতে বলেছে। তাহলে আমরা জানি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, মানে দুটো সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে প্রথম সংখ্যা 35, সেকেন্ড নাম্বার, এখানে আমি তোমরা দ্বিতীয় সংখ্যায় লিখবে, এখানে হয়ে যাবে 7 × 2 10। তাহলে এখান থেকে কি চলে আসবে, নেক্সট লাইনে এখানে অর দিয়ে অবশ্যই করতে হবে, অর দিয়ে দিও, কোনো অসুবিধা হবে না। বাই কত 35, দেন এটা হচ্ছে 5, আর এখানে হয়ে যাবে 4 and 2, তাহলে সেকেন্ড নাম্বারটা আমাদের কত হয়ে যাবে 42। কোশ্চেন নাম্বার 3তে দেখো কি আছে, অন সেলিং অ্যান আর্টিকেল, মানে কোনো একটা দ্রব্য, আর্টিকেল মিনস দ্রব্য, অ্যাট এ সার্টেন প্রাইস, মানে কোনো একটা দামে বিক্রি করা হলো, কোনো একটা দ্রব্য কোনো এক রকম দামে বিক্রি করা হলো, দামটা এখানে মেনশন করেনি। এ ম্যান গেন্স 10%, মানে সে কত দাম মেনশন করে দেওয়া হয়নি, কিন্তু সেই দামে বিক্রি করার ফলে তার 10% লাভ হয়েছে। অন সেলিং দ্য সেম আর্টিকেল অ্যাট ডাবল প্রাইস, এবার সেই আর্টিকেলটা যদি ডাবল প্রাইসে বিক্রি করে তাহলে তার গেইন পার্সেন্ট কত সেটা বের করতে হবে। যেহেতু কোনো দাম বলে দেয়নি, তাই আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে ক্রয়মূল্য 100 টাকা, এক্স ধরেও করতে পারো, বাট এটাতে সুবিধা হবে এক্স ধরে, নো প্রবলেম। দেখে নাও এই প্রসেসটা। ধরি বস্তুটি ক্রয়মূল্য 100 টাকা, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 110। বস্তুটি দ্বিগুণ দামে বিক্রি করতে বলছে। দ্বিগুণ দাম মানে কত, যেটা এখন বিক্রি করছে তার দ্বিগুণ, তার মানে 110, মানে 110 × 2, তার মানে কত হয়ে যাবে 220, 220 টাকা। এবার লাভ মানে কত হয়ে যাবে, নতুন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য আমাদের কত এসছে
220, ক্রয় মূল্য তো যা ছিল ক্রয় মূল্য তা চেঞ্জ হবে না 100, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে 120 হয়ে যাবে আমাদের লাভ। এবার শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে 120/100 ইন্টু 100। তো এটা ক্যান্সেল করলে আমাদের কত হয়ে যাবে 120%। বা একবারে ডাইরেক্টলি, আমার তো মনে হয় এটা যদি ডাইরেক্টলি এসব কিচ্ছু না করে অতএব শতকরা লাভ 120% লিখলেই যথেষ্ট, বিকজ আমি প্রথমেই ক্রয় মূল্য 100-এ ধরে নিয়েছিলাম, মানে পার্সেন্টেজেই আমরা অঙ্কটা স্টার্ট করেছিলাম। ঠিক আছে, এই জন্য বললাম 100 ধরলে সব থেকে সুবিধা। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো নেক্সট অঙ্ক কত আছে, নেক্সট অঙ্ক আর কি কোশ্চেন নাম্বার 4. A certain sum of money becomes 3 times of itself, মানে বলছে কোনো একটা মানি কী হয়েছে 3 টাইমস, মানে 3 গুণ হয়েছে কত বছরে 20 years at simple interest. In how many years does it become double? এটা কত বছরে দ্বিগুণ হবে, এটা সেই টাকাটার মানে আসলে দ্বিগুণ হবে কত বছরে অ্যাট দ্য সেম রেট। মানে সুদের হার যদি একই থাকে, কোনো টাকা 20 বছরে যদি 3 গুণ হয়, কত বছরে তোমার দ্বিগুণ হবে। তো সিম্পলভাবে তো এটা আমি অন্তত বলতে পারো তোমরা সবাই করেছো এইভাবে অঙ্কগুলো। 1 সেকেন্ড অঙ্কটা বের করে দেওয়া যায়, অঙ্কটার অ্যান্সার 10 হবে। 3 গুণ যদি 20 বছরে হয়, দ্বিগুণ হবে 10 ইয়ার্সে। কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে কীভাবে করতে হয় দেখো। ধরি মূলধন বা আসল দুটোর মধ্যে একটা লিখবে, দুটোই লিখবে না। মূলধন বা আসল সেটাকে পি দিয়ে ডিনোট করা হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল, সেটা হচ্ছে 100 টাকা, যা 20 বছরে সরল সুদের হারে 3 গুণ হয়। 3 গুণ হলে কত হয়ে যাবে 100 টাকা 3 গুণ মানে 300। 20 বছরের সুদ 300 তো হলো, তাহলে 100 টাকা তো ছিল 300, তার মানে সুদ কত হবে 300 মাইনাস 100 ইকুয়াল টু কত হয়ে যাবে 200। যদি বার্ষিক সুদের হার R% হয়, তাহলে I ইকুয়াল টু PRT/100, এটা সরল সুদের ফর্মুলা থেকে পাই। এখানে I মানে সুদ, R মানে বার্ষিক সুদের হার, T মানে সময়। দেখো এখানে আয়ের জায়গায় 200 বেরিয়েছে, এখানে I মেনশন করে দিতে পারো, নো প্রবলেম। 200 বসিয়ে দিলাম, 100 বসিয়ে দিলাম, এটা ক্যান্সেল করলাম। এখানে যেভাবে খুশি এটা ক্যান্সেল করো, এখানে কত হয়ে যাবে 10, তার মানে R ইজিক্যাল টু কত হয়ে যাবে 10%। এবার আমাদের যেটা বের করতে বলেছে কত বছরে দ্বিগুণ হবে, ধরি T1 বছরে ওই টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ মানে কি 200 টাকা হবে। তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে, আসল তো ছিল 100 টাকা, 200 টাকা যদি হয়ে যায় সুদ, তাহলে মানে সুদে আসলে যদি 200 টাকা হয়, সুদ কত হয়ে যাবে 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। অতএব এখানে আমাদের কী বের করতে হবে, টাইম বের করতে হবে। তো এটা নির্ণয় সময়, আমি তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি। সময় দেখো এখানে কি আছে, টি আছে, তাহলে আমাকে শুধু টি রাখতে হবে। আই এখানে আছে, তাহলে সময়কে আমরা কী দিয়ে লিখবো, টি দিয়ে। জাস্ট এখানে মনে করো টি এখানে, তাহলে আয়ের সাথে কি চলে যাবে 100, তার মানে আই ইন্টু 100। ফর্মুলা নিজের মতো করে রেডি করে নেবে, আই ইন্টু 100। পি আর আরটা উপরে আছে, তাহলে এটা কোথায় চলে আসবে, নিচে। তাহলে এখানে P/R দেখে নাও, আই ইন্টু 100 P/R চলে আসবে। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। আই মানে আমাদের কত এসছে 100, এখানেও 100 আছে। ওকে, পি মানে আমাদের কত আছে, পি মানেও আমাদের 100 প্রথমেই ধরে নিয়েছি। পি মানে আমাদের আমরা কত 100 ধরে নিয়েছি, পি তো চেঞ্জ করিনি, এটা T1 আছে। ওকে, দেন আর মানে আমরা একটু আগে বের করলাম কত 10%, দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে, দেন এটা 10। তো 100 ক্যান্সেল করো, এটা ক্যান্সেল করো, তাহলে এখানে কত হয়ে যাবে 10 বছর। ঠিক আছে, এবার এটা কোশ্চেন নাম্বার 6, তার আগে কোশ্চেন নাম্বার 5 দেখে নাও। অ্যাকচুয়ালি নিচের জায়গাটা স্পেসটা কম ছিল, ওই জন্য কোশ্চেন নাম্বার 5টা একটু বড় হবে, ক্যালকুলেটিভ। বলেছি এই ট্রেন, এটা হয়তো অনেকেই পারবে। এই ট্রেন যদি পারো তাহলে ভিডিওটা স্কিপ করে পরেগুলো দেখো। এ ট্রেন পাসেস এ স্ট্যান্ডিং ম্যান ইন 3 সেকেন্ড, মানে একটা লোক, এ স্ট্যান্ডিং ম্যান এখানে কিন্তু মেনশন করে দিয়েছে, লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেও যাচ্ছে না, উল্টো দিকেও মুভ করছে না, অতএব তোমার একটা কাজ কমে গেল এখানে। ট্রেনের অঙ্কগুলো করাবো যখন, এটা তো সিম্পল অঙ্ক, আমি কিন্তু এর থেকে আরেকটু লেভেল হাই করে অঙ্ক করাবো। নেক্সট দিন আমার ইচ্ছা আছে ট্রেন ওরিয়েন্টেড অঙ্কগুলো স্টার্ট করা। ঠিক আছে, তাহলে তোমরা যারা এনটিপিসি বা গ্রুপ ডি দিচ্ছ আরআরবির, তাদেরও একটু সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে তাহলে ধরি ট্রেনটির দৈর্ঘ্য কত এক্স মিটার। মিটার কেন ধরেছি, দেখো এখানে মিটার রয়েছে, সেকেন্ড রয়েছে। গতিবেগ কত ওয়াই মিটার পার সেকেন্ড।
মিটার আর সেকেন্ড রয়েছে, তাই মিটার পার সেকেন্ড। ট্রেনটি একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে 3 সেকেন্ডে, তার মানে কি হয়ে যাবে এক্স ইজিক্যাল টু 3y। ওয়াই? বিকজ এখানে আমরা জানি বা যেহেতু অতিক্রান্ত দূরত্ব, এটা একটা ফর্মুলা, অতিক্রান্ত দূরত্ব সমান সমান সময় ইন্টু গতিবেগ বা গতিবেগ ইন্টু সময়, মানে যাকে আমরা বলি ডি ইজিক্যাল টু ভিটি। ঠিক আছে, এখানে ডি আর ভিটি লিখতে যেও না, কারণ আমি এক্স ওয়াই আলাদা আলাদা ধরে নিয়েছি। এখানে যদি আলাদা করে ডি আর ইয়ে ধরতাম তাহলে আলাদা ব্যাপার। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি এক্স আগেই করে নিয়েছি, তাহলে এক্স, সময় মানে 3, আর এখানে ওয়াই মানে হচ্ছে গতিবেগ, সেটা লেখাই হচ্ছে। নেক্সটটা দেখো, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অ্যাড হয়ে যায়। এটা আলাদা করে বুঝিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, সবাই জানে এটা। যদি এখন তোমার 5 মার্কসের ওপরে অঙ্কটা আসে আর একটু কমপ্লিকেটেড করে দেয়, তখন লিখবে যে যেহেতু ট্রেন আর প্ল্যাটফর্মের ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, এরকম করে লিখবে। তারপরে লিখবে এক্স প্লাস 105, এটা মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একটা লাইন ইচ্ছা করলে অ্যাড করতে পারো। তাহলে এটা লিখলাম। এবার আমি ক্যালকুলেশন কি প্রসেসে করছি দেখো, অনেকে তো অপনয়ন করো, তো এখানে দেখো কি আছে, কত আছে, এক্স ইজিক্যাল টু 3y আছে। তাহলে আমি এক্সের জায়গায় আমি 3y পুট করে দিলাম, প্লাস 105 ইকুয়াল টু 8y, দেন 105 ইকুয়াল টু 8y মাইনাস 3y, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে 5y, এখানে 105ই আছে, তার মানে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু 105/5, ক্যান্সেল করলে আমাদের কত আসবে 21। ঠিক আছে, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, অতএব y ইকুয়াল টু 21 মিটার পার সেকেন্ড। কেন লিখলাম, বিকজ দেখো এখানে কিন্তু ওয়াইটাকে আমি মিটার পার সেকেন্ড ইউনিটে লিখেছি। এবার এটাকে বইতে, যাদের বই আছে তারা দেখবে এখানে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করা আছে, তাই কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করতে হয় তোমাকে, তাহলে তোমাকে এটা হচ্ছে মানে মিটারটাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি কি 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, আর 3600 সেকেন্ড মানে কি 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা। তা আমরা কিন্তু সেটাই এখানে কাজে লাগাবো। তো এখানে আমি কিভাবে করছি দেখে নাও একবার। যদি সিম্পল করো তাহলে আমি বলবো যে এটাকে হচ্ছে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। কিলোমিটার পার আওয়ারে, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। বাট কেউ যদি বুঝতে না পারো এটা একবার দেখে নাও কিভাবে আসছে। কি আছে 21, ওপরে কি আছে মিটার, আর নিচে কি আছে, এরকম বাই মানে কি নিচে সেকেন্ড আছে, তাহলে মিটার থেকে কিলোমিটারে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর সেকেন্ড থেকে আওয়ারে যেতে হলে 3600 দিয়ে ভাগ, তার মানে নিচে হচ্ছে এখানে 1/3600, তার মানে 3600 উপরে উঠে যায়। তো এটা অত তাড়াতাড়ি করার সময় কমপ্লিকেটই লাগবে। এটা 2 দিয়ে করছি 5, এটা হচ্ছে 18, মানে সেই 18/5ই আছে। শুধু এটা কনসেপ্টটা মনে রাখো, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়, আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে সেটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা উল্টে দিচ্ছি মানে ওটা উল্টে যাবে। মিটার পার সেকেন্ড থেকে 18/5, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে, যে অ্যান্সারটা আছে ওটা চলে আসবে। ওকে, তারপর দেখো এটা তো আমাদের ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাকে কিসের ভ্যালু বের করতে হবে, এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালু এখানে কত আছে, 3y আছে। তাহলে আমি এখানেই বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমাদের ওয়াই মানে কত এসছে 21 এসছে, বইয়ে দেখবে 63 আছে উত্তর। তাহলে এখানে হয়ে যাবে 3 × 21, দ্যাট মিনস 63। এটা এখানে অ্যাড করে নেবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো কি দিয়েছে, এ ব্যাগ কন্টেন্স 1 রুপি 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা কয়েন ইন দ্য রেশিও 8:9:11। ইফ দ্য টোটাল মানি in the bag is 122, find the number of coin of each type.
মানে একটা ব্যাগের মধ্যে 1 টাকার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, 25 পয়সার কয়েন রয়েছে কিছু, এবং এগুলো কোন রেশিওতে রয়েছে এই যে যেটা বললাম, এবং ব্যাগে মোট টাকা হচ্ছে 122 টাকা। তাহলে কোন কয়েন কতগুলো করে আছে সেটাই বের করতে হবে। এগুলো লেখাটা এভাবে লিখতে হয়। একটি 1 টাকার কয়েনের অর্থমূল্য 1 টাকা, 50 পয়সার কি অর্ধেক মানে হাফ, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, ওই জন্য হাফ লিখেছি। আর 25 পয়সার চারটে 25 পয়সা মিলে 1 টাকা হয়, জন্য 1/4 রুপিস, 1/4 টাকা। ব্যাগে মোট টাকার পরিমাণ কত 122, এবং কয়েনের অনুপাত কত যেটা লেখা আছে সেটাই লিখে দিয়েছি আমি। ধরি 1 টাকার কয়েন আছে, এখান থেকে দেখো 8টাকে আমি মানে এক্স সবার সাথে মাল্টিপ্লাই হিসেবে নিয়েছি, গুণিতক আকারে নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে 8x। 50 পয়সা আছে 9x, আর 25 পয়সা আছে কত 11x। তাহলে এখান থেকে আমাদের এবার তাহলে ফর্ম কী দাঁড়াবে, প্রশ্নানুসারে আমাদের কি দাঁড়িয়ে যাবে, দেখো এখানে 8x, 1 টাকার কয়েন কটা আছে, একটা আছে, মানে 1 টাকার কয়েন মানে 1 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করে বের করব, এখান থেকে আমাদের চলে আসবে 8x, সবগুলো এটার সাথে এই অর্থমূল্য গুণ করে দিতে হয়, প্লাস এখানে হচ্ছে 9x, হাফ গুণ করো, তাহলে 9x/2, দেন 11x/4 ইকুয়াল টু কত হয়ে যাবে 122। ওকে, এবার জাস্ট সিম্পল লসাগু করে দাও 4, তাহলে এখানে তোমার চলে আসবে 32 প্লাস 18x প্লাস 11x ইকুয়াল টু 122। দ্যাট মিন্স আমাদের আসছে 61x/4 ইকুয়াল টু 122। তাহলে আমার হয়ে যাবে x ইকুয়াল টু 122 ইন্টু 4টা উপরে যাবে, নিচে হচ্ছে 61কে 2 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাবে 8। তার মানে x এর ভ্যালু আমাদের কত বেরোলো 8 বেরোলো। এবার আমাদের বের করতে হবে, আমি সাইডে করছি তাহলে বুঝতে পারবে। এবার দেখো এখানে সব ভিজিবল হচ্ছে, তোমাদের 1 টাকার কয়েন আছে দেখো 8x, এখানে 50 পয়সা 9x, আর হচ্ছে 25 পয়সা 11x। তাহলে অতএব 1 টাকার কয়েন কটা আছে 8x, তার মানে 8 ইন্টু 8 দ্যাট মিনস 64। 50 পয়সার হচ্ছে কয়েন আছে হচ্ছে 9x, তার মানে 9 ইন্টু 8 দ্যাট মিনস 72, অ্যান্ড 25 এটা নিশ্চয়ই এবার পারবে, হয়ে যাবে 11 ইন্টু 8 দ্যাট মিনস 88। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে মুভ করি। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 6 হলো, এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ মুভ করব। কোশ্চেন নাম্বার 7টা বললাম একটু কমপ্লিকেটেড, তো কোশ্চেন নাম্বার 7 আর ওই যে অঙ্কটা দিয়েছি সেটাও ভীষণ ভালো, সেটাও কিন্তু এর পরেই আছে কোশ্চেন নাম্বার 7-এ। তো ওটা ভেবো না অন্য একজন দিয়েছে বলে করব না, কারণ অঙ্কটা জাস্ট একবার দেখবে, দেখে যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে ভিডিওটা বন্ধ করে যেতেই পারো। দেখো বলেছে কি, কমল ক্যান ডু এ work in 15 days. Bimal is 50% more efficient than Kamal. The number of days Bimal will take to do the same piece of work is. মানে বলেছে কমল কোনো কাজ 15 দিনে করতে পারে, আর বিমল হচ্ছে কমলের থেকে 50% মোর এফিশিয়েন্ট, মানে বেশি কর্মদক্ষ। এবার বলেছে বিমল ওই সেম কাজটা করতে কতদিন সময় লাগবে বিমলের, ড্যাশ দিয়ে দিয়েছে, ড্যাশের মধ্যে ভ্যালুটা বের করতে হবে। তো এই অঙ্কটা এইভাবে করবে, ধরি বিমল কাজটি করবে x দিনে, ঠিক আছে। এবার যেহেতু পার্সেন্টেজে কর্মদক্ষ দিয়েছে, যদি কমল, আমি এমনি লিখছি, কমল 100% কর্মদক্ষ হয়, এফিসিয়েন্সি মিন্স এফিশিয়েন্ট বা এফিসিয়েন্সি মিন্স কর্মদক্ষতা বা কর্মদক্ষ, 100% কর্মদক্ষ হয়, তবে বিমল 50% মোর, বিমল কত হয়ে যাবে 150% কর্মদক্ষ হবে, ঠিক আছে। এবার অতএব কর্মদক্ষতা আর এখানে সময়, ঠিক আছে। কর্মদক্ষতা এখানে হচ্ছে প্রথমে কমলের কত
100, এখানে এটা পার্সেন্টেজে আছে, আর এটা কিসে আছে, দিনে আছে। কমল 100% কর্মদক্ষতা এবং কতদিন টাইম লাগাচ্ছে, 15 ডেজ। তো এখানে 15 লিখলাম। এটা আমি এই চ্যাপ্টারটা আমি করিয়েছি তোমাদের, এরকম মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে কিন্তু এরকম টাইপের অঙ্ক আমি করিয়েছি প্রপোর্শনাল মেথডে। এটা কত আছে 150, আর এখানে আমি এক্স লিখে রাখলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কারোর যদি কর্মদক্ষ বেশি হয়, মানে কারোর যদি ক্ষমতা বেশি থাকে, তার দিন কত হবে, কম লাগবে। বেশি কর্মদক্ষ হলে তার কম দিন লাগবে, আর যে কেউ যদি মানে বেশি কর্মদক্ষতা কম হয় সেক্ষেত্রে তার দিন বেশি লাগবে। বুঝতে পেরেছো তো জিনিসটা? তাহলে অর্থাৎ কর্মদক্ষতা যদি বাড়ে তাহলে দিনের সংখ্যা কমবে, তাহলে কর্মদক্ষতা বাড়লে দিন সংখ্যা কমবে। আমি বলেওছিলাম আগে একটা ভিডিওতে যে বাড়লে কমবে, মানে উল্টোটা থাকলে, অতএব এটি কি সম্পর্ক, এটি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতিক, অর্থাৎ ইনডাইরেক্ট প্রপোর্শনাল। ওকে, অতএব এক্স ইকুয়াল টু, বা নির্ণয় সময় লিখে দিই, নির্ণয় সময়, নির্ণয় দিন সংখ্যা ডাইরেক্টলি হয়ে যাবে আমার। তোমরা যদি এখানে কোনো ভাষা অ্যাড করতে চাও অবশ্যই করবে। দিন সংখ্যা কত, এক্স ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি কী হয়, যদি আমি কোশ্চেন মার্ক করতাম বেশি সুবিধা হতো। কোশ্চেন মার্ক দিতাম, কোশ্চেন মার্কের ওপরে আমি যেভাবে আগেরটা বুঝিয়েছিলাম তাই বলছি, কোশ্চেন মার্কের ওপরে যেটা থাকে সেটা লেখা হয়, আর ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে উল্টায় না, যেরকম আছে সেরকম হবে। তাহলে এখানে 100, এখানে কত 150, আর এক্স থাকলে এখানে এক্স দিয়ে লিখে দেবে, এক্স ইকুয়াল টু, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হয়ে যাবে, 0 0 ক্যান্সেল করলাম, 15 15 ক্যান্সেল করলাম, তাহলে আমাদের হয়ে যাবে 10 দিন। অ্যাকচুয়ালি আমি আগেরবার কোশ্চেন দিয়ে বুঝিয়েছিলাম, কোশ্চেন চিহ্ন, ওই জন্য কোশ্চেন অ্যাড করলাম, তোমরা এক্স দিয়ে করতেই পারো। এবার সেই অঙ্কটা যেটা দিয়েছে, বাট অঙ্কটা ভীষণ ভালো। তো ABC are 3 partners in a business. If A's capital is equal to twice of B's capital and B's capital is 3 times of C's capital, এটা কমা আছে, অনেক আগের অঙ্কগুলো তো দেখবে এরকম একটা কমা দিয়ে দেওয়া আছে, কমাকে এরকম দেন পড়তে হয়, তাহলে দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল অফ ABC ইজ, মানে ABC 3 যে এখন পার্টনারশিপ, বা আমার মনে হয় পার্টনার্স রয়েছে, পার্টনারশিপ বিজনেসে রয়েছে, লেখেনি শুধু বিজনেস, পার্টনারশিপ বিজনেস হবে মনে হয় এটা। তো এর যে মূলধন সেটা কি বির মূলধনের দ্বিগুণ, আর বির মূলধন সির মূলধনের 3 গুণ। তাহলে আমরা কি পাচ্ছি, এর মূলধন কত 2 × twice, তারপরে 2 × B, দেন বির মূলধন কত 3C, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে হচ্ছে C ইকুয়াল টু কত, B/3, সিটা রাখলাম, B/3 লিখতেই পারি। আচ্ছা, অতএব A is to B is to C, তোমরা কি লিখবে, অতএব এর মূলধন ইস টু বির মূলধন ইস টু সির মূলধন ইকুয়াল টু কত হয়ে যাবে। আচ্ছা, নিচে করি, এর জায়গায় দেখো এখানে কত আছে 2B, দেন বির জায়গায় এরপরেই টুইস্টটা আসছে B, সির জায়গায় এখানে কি লিখে দেবো B/3। আমার মনে হয় এর জন্য ও দিয়েছিল অঙ্কটা, সবার মধ্যে B আছে, ক্যান্সেল করে দিলাম, 2:1:1/3। এবার প্রবলেমটা হতে পারে, সব অ্যান্সারগুলোতে থাকে কি, হয়তো দেখা গেল 1:2:3 এরকম টাইপের অ্যান্সার থাকে, তাই তো, মানে এক লাইন অ্যান্সার থাকে, এরকম বাই করে থাকে না। এরকম থাকলে কি করতে হয়, নিচে যে সংখ্যাটা আছে সেটা সবার সাথে গুণ করে দাও, তাহলে 2 × 3 1 × 3 1/3 × 3, মুখোমুখি করতে পারতে। 3 দুগুণে কত হয়ে যাবে 6, এখানে 3 ইন্টু কত ইস টু এখানে কত হয়ে যাবে 1। তো এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড রেশিও হয়ে যাবে আমাদের এটাই, ঠিক আছে। তো এর পরের দিন আমি, এটা কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত হয়ে গেল এই সেটটার, 8 থেকে আমি 15 পর্যন্ত পুরো করিয়ে দেবো, নো প্রবলেম। আর যদি এইসব অঙ্কে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিওটা মনে হয় তোমাদের একটু হেল্পফুল হয়েছে, অ্যাটলিস্ট একটা লাইক করে যেও। তোমরা ভিডিও দেখো, এত টাইম ভিডিও দেখো, আমি তো দেখতে পাচ্ছি তোমরা কত টাইম এখানে স্পেন্ড করছো, কিন্তু তোমরা লাইক করে যাচ্ছ না, এটাই খারাপ লাগছে। এতটা কষ্ট করছি, একটা লাইক তো করতে পারো। ওকে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি, লাইক ইচ্ছে হলে করবে, না হলে করবে না। ওকে, থ্যাংক ইউ।